প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গণিত দ্বিতীয় পত্রের আমরা যোগাশ্রী প্রোগ্রাম অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি আজকে শুরু করব। এখানে আমরা যোগাশ্রী প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি আমরা আজকে এবং আগামীকালকে আরেকটি ক্লাস আছে, এই দুই ক্লাস মিলে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। আমার ঘর আমার ক্লাসরুম, যে আমাদের এখন এই বৈশ্বিক দুর্যোগে এছাড়া কোনো বিকল্প নাই। আমাদের অনলাইন ক্লাস করে তোমরা অবশ্যই এই ক্লাসগুলি ফলো করে আশা করি তোমরা অন্যান্য যে সকল প্রবলেম আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। তো যোগাশ্রী প্রোগ্রাম আমরা এই চ্যাপ্টারে কি শিক্ষণফল আছে সেগুলো আমরা একটু জেনে নেই প্রথমে। তারপরে কারণ শিক্ষণফল এই জন্য জানতে হবে যে আমাদের যে পরীক্ষাগুলি আসছে, আমাদের পরীক্ষার সময় যে সকল প্রশ্ন আসছে সেগুলোতে শিক্ষণফল অনুসারেই আসে, এমসিকিউ এবং সিকিউ শিক্ষণফল অনুসারে আসে। আমরা একটু দেখে নেই যোগাশ্রী প্রোগ্রাম সম্বন্ধে আমরা জানতে পারবো যে যোগাশ্রী প্রোগ্রাম জিনিসটা কি, এটা আমরা জানতে পারবো। ডিসিশন ভেরিয়েবল, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। যোগাশ্রী প্রোগ্রামের শর্তসমূহ জানতে সক্ষম হব। যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। যোগাশ্রী প্রোগ্রাম সমস্যা কিভাবে গঠন করতে হয় সে সম্পর্কে আমরা জানব। বিভিন্ন সমীকরণের লেখচিত্র আঁকতে পারবো, যেমন এক্স ইকুয়াল টু এ, এক্স গ্রেটার দ্যান এ, এক্স লেস দ্যান এ, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইত্যাদি। এগুলো আমরা প্রথম পত্রে যদিও শিখেছি, তারপর আমরা আরও একবার শিখব। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কয়েকটি চিত্র খেয়াল করো। চিত্রগুলি আমরা এখানে কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে প্রথমে একটা চিত্র দেখা যাচ্ছে যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ডান দিকে অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমার সকল মানগুলি আছে। প্রথম চতুর্ভাগে আমার সকল মানগুলি আছে। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে প্রথম চতুর্ভাগেই আমরা একটা রেখা দেখতে পাচ্ছি যার উপরের দিকে মানগুলি আছে। তারপরে নিচের দিকে দেখো একটা চিত্র আছে যেখানে লেখার নিচের দিকে, এগুলো আমি আবার তোমাদের বুঝাই দিব। নিচের দিকে মানগুলি আছে। সর্বশেষ একটা আছে 10,0,0,5 যে চিত্র, সেখানেও এই রেখার নিচের দিকে মানগুলি আছে, এগুলি আছে। আমরা এই যে লিনিয়ার প্রোগ্রামে কি কি বিষয় আলোচনা করা হয় এটা আমরা একটু দেখি। লিনিয়ার প্রোগ্রামে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো হলো ডিসিশন ভেরিয়েবল, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট, এই নিয়েই আমাদের লিনিয়ার প্রোগ্রাম। আমরা এটা একটু দেখে দিব, তারপরে আমি ব্যাখ্যা করব। এখন দেখো, যোগাশ্রী প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি। যোগাশ্রী প্রোগ্রাম হলো সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য আমাদের যে কোনো একটা পরিকল্পনা, সে পরিকল্পনার যেহেতু আমাদের গণিত, সেখানে হলো গণিতের পরিকল্পনাকে আমরা একটা উদ্দেশ্য, ফাংশন, সিদ্ধান্ত, চলক, শর্ত বা সীমাবদ্ধতা, এই তিনটি তথ্যকে ক্যান্টরোভিচ নামে একজন রাশিয়ান গণিতবিদ আছেন, অর্থনীতিবিদ ও গণিতবিদ, উনি একটা নিয়ম দিয়েছেন। সেই নিয়মে গাণিতিক মডেলের রূপদান যদি আমরা করি এবং রূপদান করলে আমরা একটা সমাধান পাবো সেখান থেকে, সেটা হলো সমাধানযোগ্য যে গাণিতিক মডেল আমরা প্রয়োগ করবো সেটা হলো একটা সমাধানযোগ্য গাণিতিক মডেল। এইখানে আমাদের মূল বিষয় থাকতে হবে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন। এই ধরনের এই গাণিতিক প্রবলেমকেই আমরা বলবো হলো যোগাশ্রী প্রোগ্রাম। তাহলে এই হলো আমাদের যোগাশ্রী প্রোগ্রাম। এখানে তাহলে আমাদের মূলত মনে রাখতে হবে আমরা এখানে সর্বনিম্ন বিনিয়োগ করব। সর্বনিম্ন বিনিয়োগ কি করব, সেটা হবে আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের যান্ত্রিক বা যন্ত্র, এগুলো আমরা বিনিয়োগ করব। আর সেই ক্ষেত্রে আমরা মুনাফা, মূল বিষয়ই আমাদের থাকবে মুনাফা অর্জন। এই ধরনের গাণিতিক মডেলকে আমরা বলবো যোগাশ্রী প্রোগ্রাম। এখানে আরও অনেক ডেফিনেশন আছে, আমরা এত কিছু করব না। সর্বশেষ একটা আছে, সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব যে সেইটা কি। সর্বশেষ, এটা খুব সহজ একটা ডেফিনেশন, যে প্রাপ্ত সম্পদের ভিত্তিতে পরস্পর নির্ভরশীল কাজ বা শর্ত থেকে সবচেয়ে অনুকূল ফল অর্জন।
তাহলে আমাদের এখানে অনুকূল ফল অর্জন মানেও আমাদের অপটিমাম ভ্যালু যেটা আর কি, সেটাও আমাদের আসবে সর্বোচ্চ মুনাফা বা সর্বোচ্চ সুবিধা। তাহলে অনুকূল ফল অর্জনের যে গাণিতিক পদ্ধতি বা কৌশল, তাকেই আমরা বলছি যোগাশ্রী প্রোগ্রাম। তাহলে এরপরে আমরা ডিসিশন ভ্যারিয়েবল কি সেটা দেখব। ডিসিশন ভ্যারিয়েবল হলো আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, সেখানে যে সকল ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব, সেই ভ্যারিয়েবলগুলোকেই বলা হবে ডিসিশন ভ্যারিয়েবল, যেটা আমরা পরিবর্তন করতে পারবো। আমরা যারা সুবিধা ভোগ করব, এই ডিসিশন ভ্যারিয়েবলটাই আমরা শুধুমাত্র পরিবর্তন করব। এটা দেখব বাংলায় লেখা আছে সিদ্ধান্ত গ্রহণকারী চলক। এরপরে আমরা আসব অবজেক্টিভ ফাংশন। আমাদের এই গাণিতিক মডেল, যোগাশ্রী প্রোগ্রামের গাণিতিক মডেলে অবজেক্টিভ ফাংশনটা মূল বিষয়, যে এখানে আমরা আসলে অপটিমাম ভ্যালু কি চাচ্ছি আর কি। অর্থাৎ আমরা বলেছি যে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন, এই সর্বোচ্চ মুনাফাটাই অবজেক্টিভ ফাংশনে উল্লেখ করা থাকবে। এখানে আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, যোগাশ্রী প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হলো কোনো কিছুকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান করা, যার পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হবে, তাকে উপযুক্ত চলক দ্বারা গাণিতিক ফাংশনে প্রকাশ করাই অভীষ্ট ফাংশন। এখানে আমাদের বলছে যে অপটিমাম ভ্যালু সেটা সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। সর্বোচ্চ ক্ষেত্রে মুনাফা অর্জন করব। আমরা যদি কোনো পরিবহন সমস্যা নিয়ে আলোচনা করি, সেখানে সর্বনিম্ন সময়ে আমরা সেটা বের করব। সর্বনিম্ন সময়ে যেন আমরা পরিবহনটা করতে পারি, সেটা আমরা বের করব। তো কাজেই আমরা বুঝতে পারছি যে অবজেক্টিভ ফাংশনে কি থাকবে। অবজেক্টিভ ফাংশনে হয় সর্বোচ্চ কোনো ভ্যালু বের করতে বলবে বা সর্বনিম্ন কোনো ভ্যালু বের করতে বলবে। এরপরে হলো কিছু সীমাবদ্ধতা থাকবে। তো আমাকে অবশ্যই কিছু সীমাবদ্ধতা দিয়ে দিবে, যে আমরা কাজটি করছি সেই কাজটির কিছু সীমাবদ্ধতা এবং শর্ত দেওয়া থাকবে। সেই শর্তগুলো কেমন হতে পারে? অর্থের সীমাবদ্ধতা হতে পারে, লোকবলের সীমাবদ্ধতা হতে পারে, কাঁচামালের সীমাবদ্ধতা হতে পারে, যন্ত্রের সীমাবদ্ধতা হতে পারে। এই সমস্ত সীমাবদ্ধতাগুলোকেই আমরা একটা লিনিয়ার সরল রেখা অর্থাৎ সরল রেখার মাধ্যমে প্রকাশ করব এবং সেটা অসমতার আলোকে প্রকাশ হবে। এগুলোকে আমরা বলছি যোগাশ্রী প্রোগ্রামের শর্ত। অর্থাৎ যে সকল সীমাবদ্ধতা আছে সেগুলোকেই আমরা কি বলবো? যোগাশ্রী প্রোগ্রামের শর্ত। আচ্ছা, এখানে আমরা যোগাশ্রী প্রোগ্রামের কিছু শর্ত নিয়ে এখন একটা আলোচনা করি। যে সমস্যার অবশ্যই কি থাকতে হবে? একটা অবজেক্টিভ ফাংশন থাকতে হবে। অবজেক্টিভ ফাংশন থাকতে হবে। 2 নম্বরে আছে উৎপাদনের বিকল্প কার্যক্রম থাকতে হবে। যে একটি কার্যক্রমেই তুমি উৎপাদন করবে তা না, অবশ্যই বিকল্প না থাকলে তুমি সেখানে সর্বোচ্চ মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকবে না, যাতে সুবিধাজনক কার্যক্রম আমরা বেছে নিতে পারি। 3 নম্বর আছে সম্পদ বা উৎসের অবশ্যই সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ আমরা জানি আমাদের সম্পদের, সারা বিশ্বেই সম্পদের যে সীমাবদ্ধতা, আমাদের সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে। এরপরে আমরা যেটা করব, যে সকল শর্ত দেওয়া থাকবে সেগুলোকে চলক দ্বারা অসমতা আকারে প্রকাশযোগ্য হতে হবে। আমাদের এমন কোনো প্রবলেম নিয়ে আসা যাবে না যেখানে আমরা চলক নিতে পারবো না এবং সেই চলককে অসমতা আকারে প্রকাশ করতে পারবো না। এরপরে আছে সিদ্ধান্ত চলকগুলো অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত এবং অঋণাত্মক হতে হবে। একটা বিষয় তোমাদের এখানে খুবই মুখ্য, সেটা হলো যে আমরা যে সকল চলক ব্যবহার করব সে সকল চলকে গুলো অঋণাত্মক হবে। সে সকল চলক কি হবে? অঋণাত্মক হবে। অর্থাৎ এক্স যদি একটি চলক হয়, তাহলে এক্স গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এক্স এর মান 0 হবে অথবা ধনাত্মক হবে, অর্থাৎ নন নেগেটিভ হবে। এরপরে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করার জন্য আমরা কিছু ধাপ অনুসরণ করব। আমরা যোগাশ্রী প্রোগ্রাম গঠনের জন্য কিছু ধাপ অনুসরণ করব। অর্থাৎ আমরা এখানে একটু আলাপ আলোচনা করে দেখি যে আমাদের যে সমস্যাটি থাকবে সেটি পর্যালোচনা করে মূল সিদ্ধান্ত আমাদের তৈরি করতে হবে, যে এখানে আমাদের কি চাচ্ছে, এবং সিদ্ধান্ত চলক খুঁজে বের করে তাদের গাণিতিক নাম দিতে হবে। সিদ্ধান্ত চলক খুঁজে বের করে তাদের গাণিতিক নাম দিতে হবে। 2 নম্বরে আছে উদ্দেশ্য ফাংশন শনাক্তকরণ ও
ও সিদ্ধান্ত চলকের দ্বারা গাণিতিক বাক্যরূপে প্রকাশ করা। 3 নম্বরে আছে সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করে একঘাতিক সমীকরণ বা অসমতা বের করা। 4 নম্বরে আছে অঋণাত্মক উপাদানগুলোকে পৃথক করতে হবে, গাণিতিকভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যদি মোটা দাগে বলি, আমাদের অবজেক্টিভ ফাংশনটা খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী যে চলকগুলি আছে সেগুলো ফাইন্ড আউট করে সেখান থেকে আমাদের শর্ত ও সীমাবদ্ধতা বের করতে হবে, এবং চলকগুলি যে নন নেগেটিভ সেটা আমাদের বের করতে হবে, এবং অভীষ্ট ফাংশন যেটা আমি প্রথমে শুরুতেই বলেছি সে অভীষ্ট ফাংশনটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যোগাশ্রী প্রোগ্রাম আমরা যে শিখব এর সুবিধা কি, এই সুবিধা আমি প্রথমেই বলেছি, আমরা সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করব। আমরা যখন শিল্প উৎপাদনে যাব সেখানে আমাদের যে কাঁচামাল থাকবে, আমাদের যে সকল মেশিনারি থাকবে সেগুলো সুষ্ঠু ব্যবহার করে আমরা যেন সর্বনিম্ন চাহিদা নির্ধারণ করে সেই অনুসারে আমাদের যে লোকবল থাকবে, যন্ত্রপাতি থাকবে, সেগুলো আমরা সুষ্ঠু ব্যবহার করে আমরা যেন সর্বোচ্চ উৎপাদন করতে পারি। এরপরে আমরা আরও যে সকল সুবিধা আমরা করতে পারি, যে উৎপাদন যেগুলো থাকে আমাদের উৎপাদনের সাথে যে প্রতিবন্ধকগুলো সেগুলো আমরা সাথে পরিচিত হতে পারবো এবং সেই আলোকে সেটা দূর করতে পারবো। এরপরে আছে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা ও শর্ত হ্রাস করে আমরা আমাদের কিছু যে কোনো উৎপাদনে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা আসে সেগুলো আমরা হ্রাস করতে পারবো এবং হ্রাস করে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো। তারপরে আমরা যেটা পারবো, উৎপাদিত পণ্যের আকৃতি ও গুণগত মান নির্ধারণ করতে পারি আমরা। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যোগাশ্রী প্রোগ্রামে যে সকল সুবিধা আমরা পাই সেগুলো সব কিছুই শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখন আমরা কয়েকটা লেখ অঙ্কন করব, সেই লেখগুলো কেমন হয় সেটা আমি তোমাদের দেখাবো। আমরা এখন বোর্ডে চলে আসি। আমাদের কিছু লেখ আছে, যেমন x = a, x = a, এটা একটা সরল রেখার সমীকরণ। x = a, তাহলে এই রেখাটা কেমন হবে? x = a, এটা যদি x অক্ষ হয় তাহলে this is x = a সরল রেখা, this is x = a সরল রেখা। তাহলে এটা হলো x = a সরল রেখা। একইভাবে আমরা যদি y = b সরল রেখা আঁকতে চাই, y = b, সেটা কেমন হবে? এটা হলো y = b, তাহলে এই বিন্দুটা হবে কি 0b, এটা y অক্ষ। এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে a0। তাহলে x = a হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এগুলো আমরা প্রথম পত্রে শিখেছি। y = b, এটা কি? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন এটাকে যদি আমরা বলি x <= a, x <= a, সেক্ষেত্রে কি হবে? x <= a মানে x এর মানগুলি এই সরল রেখার বাম দিকে থাকবে, অর্থাৎ এই রেখার বাম দিকে। তাহলে আমরা এইভাবে তীর চিহ্ন দেব, এইভাবে তীর চিহ্ন দেব। একইভাবে যদি বলা হয় x > a, যদি এইরকম বলা হয় x > a, তাহলে আমি এটা একটু ডট ডট দিয়ে দেখাই। আমাদের মানগুলি থাকবে সরল রেখাটির ডান দিকে। এটা আমাদের দেখো, আমরা বলছি x <= a, এটা আমি ডার্ক করে দিয়েছি। এটা কি থাকবে? a0 বিন্দু, অর্থাৎ এই রেখার বাম দিকে থাকবে, রেখাটির উপরে থাকবে অথবা এর বাম দিকে থাকবে। যদি x > a বলে তাহলে ডট ডট দিয়ে আমি দেখেছি এটা a0 বিন্দু, অর্থাৎ এই রেখাটির উপরের সকল বিন্দু এবং এর ডান দিকে থাকবে। এরপরে এখানে দেখো y = b, y = b হলো, এখানে আমরা যে রেখাটি এঁকেছি এটা হলো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এটা সমীকরণ হলো y = b। এখন এটাকে যদি আমরা বলি y > y এর মান b এর থেকে বড়, তাহলে সমান বা বড়, তাহলে আমাদের সমাধান থাকবে এই রেখাটির উপরের দিকে। আর যদি আমরা বলি y < b,
তাহলে আমাদের সমাধান থাকবে, আমি ডট ডট দিয়ে দেখাই, এই রেখাটির নিচে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা এখানে যে সিদ্ধান্ত গ্রহণকারী চলক ব্যবহার করব, এগুলো সবই নন নেগেটিভ, অঋণাত্মক, শূন্য অথবা ধনাত্মক হবে। তাহলে এটা কোন চতুর্ভাগে থাকবে? তোমরা সবাই জানো যে আমাদের এই যোগাশ্রী প্রোগ্রামে আমাদের যে সম্ভাব্য সমাধান, এটা প্রথম চতুর্ভাগে থাকবে। এটা কোথায় থাকবে? প্রথম চতুর্ভাগে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা এখন একটা সরল রেখার চিত্র আঁকবো। সরল রেখার আমরা আদর্শ সমীকরণ আমরা দেখি, তোমাদের নিশ্চয় মনে আছে। সরলরেখার আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ ax plus by equal to c, ax plus by equal to c। এখান থেকে আমরা বলতে পারি ax divided by c, by divided by c equal to 1, or x divided by c by a, y divided by c by b equal to 1। তাহলে আমরা এটা সহজে এখান থেকে বলি, এই রেখাটি x অক্ষকে c by a, 0 বিন্দুতে, আর y অক্ষকে 0, c by b বিন্দুতে ছেদ করে। তাহলে এর আমরা চিত্র সহজে আঁকতে পারবো। আমরা যেহেতু কনস্ট্যান্টগুলির মান জানি না, আমরা একটা ধরে নিব, ধরে নিলাম এইটা হলো c by a, 0। এখানে একটা বিন্দু ধরে নিলাম, সেটা হবে 0, c by b, এই দুটো বিন্দু। এখন এই দুটো বিন্দুকে আমরা যদি সংযোগ করি, তাহলে যে সরল রেখাটি পাবো সেটাই হলো ax plus by plus equal to c, ax plus by equal to c, এই রেখাটির সমীকরণ। এখন এইটা আসলে আমরা যখন অঙ্ক করতে যাব, তখন আমাদের লাগবে যে এটা কোন দিকে সমাধান আছে, এই রেখাটির কোন দিকে সমাধান আছে সেটা আমরা খেয়াল করব। যে এই রেখাটি যে আঁকলাম, এই রেখাটার টোটাল অংশকে দুই ভাগে ভাগ করলো। এক ভাগের দিকে মূল বিন্দু আছে, এই রেখাটি নাম যদি আমি এটা এ দিই, এখানে বি দিই, এই বি রেখার যেদিকে মূল বিন্দু আছে এখানে আমি 0, 0 দিলাম, ও 0, 0। তাহলে এইদিকে একটা ভাগ, এদিকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। মনে করলাম যে হলো আমরা এখানে রাজশাহী কলেজের দিকে, এটা হলো রাজশাহী কলেজের দিকে, আর এটা হলো আর সি মাইনাস দিলাম, এটা রাজশাহী কলেজের বাইরে। তাহলে এই রেখার উপরে সকল বিন্দু এবং যেদিকে মূল বিন্দু আছে সেই দিকটা আমরা এই অঙ্ক আমি যতক্ষণ করবো সবাই মনে রাখবো, এই দিকটা হলো রাজশাহী কলেজের দিক, আর এর বাইরেটা হলো রাজশাহী কলেজ ব্যতীত অন্য জায়গা। যাই হোক, এটা হলো আমাদের একটি সমীকরণ এবং তার লেখচিত্র। এরপরে আমরা একটা ভিডিও দেখব। ভিডিও দেখার পরে আমরা সমাধানে যাব। আমরা একটা প্রবলেম নেব, সেই প্রবলেমটা আমরা সমাধান করব। আমরা ভিডিওটা দেখে নিই।
Welcome to the first video in this linear programming series. In this video, we will graphically solve a basic maximization linear programming problem using the extreme or corner point approach. What we have here is a linear programming or LP model. The x and y in this model are referred to as decision variables. They tell us what quantity to buy, produce, sell, or transport, and so on. The 2x plus 5y here is referred to as the objective function, which we want to maximize. In linear programming, we either maximize or minimize the objective. The next two lines are called constraints. They are restrictions that shape how you attain the objective. Let's call them C1 and C2 for reference purposes. Since we're dealing with real-life objects, we do not expect them to have negative values. So the last line here tells us that both x and y have to be greater or equal to 0. We call them the non-negativity constraints. To solve the model graphically, we begin by finding points that satisfy the constraint lines. For the first constraint, when x equals 0, y equals 8. And when y equals 0, x equals 16. For the second constraint, when x equals 0, y equals 15. And when y equals 0, x equals 9. Now, when drawing the graph, we usually just stay in the first quadrant here, where both x and y are positive because of the non-negativity constraints. So for the first constraint, we have the points 0, 8, and 16, 0. We join those 2 points for the constraint line. We do the same for constraint 2, 0, 15, and 9, 0, and then draw the constraint line. Since these constraints are less than or equal to constraints, they will be satisfied in the region below the lines towards the origin. Therefore, the region satisfying both constraints simultaneously is this one here. It is called the feasible region. That is, any point in this region is a feasible solution. In particular, the optimal or best solution will occur at an extreme point or corner point of the feasible region. These are the corner points for the feasible region. Let's label them 1 to 4. The optimal solution to this linear programming problem will occur in at least one of them. To decide which one is optimal, we will find the coordinates of the point, plug them into the objective function, and then choose the best. At corner point 1, the coordinates are clearly 0, 0, at point 2, 0, 8, at point 4, 9, 0. Now, those are easy to see. For corner point 3, we can see that the coordinates are 6 and 5 by eyeballing, that is, looking at 8 very closely. But eyeballing is not usually the best way to go when finding the intersection of 2 lines, especially when manually drawing the graph. So let's see a way to solve the 2 equations simultaneously to determine the actual coordinates. Here are the lines for the 2 constraints. Now suppose I choose to eliminate x. Note that the coefficient of x here in C2 is 5. Then I can simply multiply the first equation by 5 to give 5x plus 10y equals 80. And then we can subtract C2 from the new equation. So 5x cancels 5x, 10y minus 3y is 7y, and 80 minus 45 gives 35. And on dividing both sides by 7, we have y equals 5. To now find x, we substitute y equals 5 into any of these 3 equations. Suppose we choose C1. Then we have x plus 2 times 5 equals 16. That is, x plus 10 equals 16, x equals 16 minus 10, and x equals 6. So the xy coordinates for extreme point 3 are indeed 6 and 5. Next, we determine the optimal solution point by finding the corner point that gives the best value of the objective function. The objective function was to maximize 2x plus 5y. As you can see here, the objective function or its value is sometimes represented with z. So now the xy coordinates at point 1 are 0, 0, and substituting that in the objective function gives 2 times 0 plus 5 times 0, which equals 0.
And at point 2, we have 0, 8. So the objective function value is 2 times 0 plus 5 times 8, which equals 40. The coordinates at point 3 are 6 and 5. So z equals 2 times 6 plus 5 times 5, which equals 37. And finally, at point 4 with 9, 0, z equals 2 times 9 plus 5 times 0, which gives 18. So here we have it. Point 2 provides the highest value of the objective function. So the optimal solution occurs at point 2, and it is x equals 0 and y equals 8. And the corresponding objective function value is 40. And that concludes the solution to this LP problem. Thanks for watching. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা দেখলা। আমরা এই যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটার আলোকে আমরা এখন একটা আমাদের যোগাশ্রী প্রোগ্রামের আমরা যে সমস্যা, সেই সমস্যার সমাধান করব। সেটা আমি বোর্ডে এখন তোমাদের ভিডিওতে দেখলে এখন আমি করে দিই। আমরা দেখি z equal to 4x, z equal to 3x plus 4y, z max 3x plus 4y, শর্ত দেওয়া আছে x plus y less or equal 7, এরপরে আছে 2x plus 5y, 2x plus 5y less or equal 20, এবং স্বাভাবিকভাবেই আমাদের চলকের xy কি হবে, নন লিনিয়ার। এই সমস্যাটিকে আমরা এখন সমাধান করার চেষ্টা করব। আমরা তাহলে আমাদের প্রথম কাজ হলো, এই অঙ্কটা আমি সম্পূর্ণভাবে করে দেব। সেই অঙ্কটা তোমরা একটু দেখো যে আমাদের যে অবজেক্টিভ ফাংশন z max দেওয়া আছে, এটা হলো 3x plus 4y, আর এখানে শর্ত দেওয়া আছে x plus y less or equal 7, 2x plus 5y less or equal 20, x y greater or equal 0, অর্থাৎ নন নেগেটিভ। এখন প্রথম কাজ হলো আমরা লিখব যে প্রদত্ত অসমতাগুলিকে সমতা ধরে প্রাপ্ত সমীকরণ সমূহের লেখচিত্র অঙ্কন করি এবং অসমতার আলোকে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি। তাহলে খুব সহজ কথা, বইয়ে দেখবা যত অনেক কথা লেখা আছে, এত কথা লেখার দরকার নাই। আমরা কি করব, আমরা বলবো যে প্রদত্ত অসমতাগুলি, আমাদের প্রথমে কাজ হচ্ছে যে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা আমরা এখানে তুলব, প্রশ্ন থেকে আমরা প্রবলেমটা সরাসরি তুলে নিয়ে তারপর বলবো যে প্রদত্ত অসমতাগুলিকে সমতা ধরে প্রাপ্ত সমীকরণ সমূহের লেখচিত্র অঙ্কন করি এবং অসমতার আলোকে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা নির্ণয় করি। তাহলে আমাদের এখানে অসমতা দেওয়া আছে মূলত দুইটা, আর আমাদের যে চলক, সিদ্ধান্ত গ্রহণকারী চলক, এখানে আরো দুইটা, মোট 4টা আর কি। তাহলে এটা সবসময় যে কোনো প্রবলেমে এই দুটো থাকবেই, তারপরে যে কয়টা থাকে। তাহলে আমাদের প্রথম হলো যে x plus y less or equal 7। তাহলে আমরা কি করব, x plus y
ইকুয়াল টু 7 और এখান থেকে আমরা বলবো x বাই 7 প্লাস y বাই 7 ইকুয়াল টু 1। তাহলে আমরা বলেছি যে যে শর্ত বা সীমাবদ্ধতাগুলি দেওয়া আছে সেগুলো আমরা কি করব, সেগুলোকে আমরা সমতা ধরবো এবং তার লেখচিত্র অঙ্কন। কাজে আমাদের এখন লেখচিত্র আঁকতে হবে। আমরা x অক্ষ এবং y অক্ষ দুটো রেখা নিলাম। x অক্ষ এটা এখানে মূলবিন্দু x প্রাইম, এখানে আমি নিলাম y অক্ষ y প্রাইম। আমরা যে কোনো একক নিতে পারি। খেয়াল রাখতে হবে আমরা যে লেখচিত্রগুলো একটা গ্রাফ পেপারে অঙ্কন করব সেটা আমাদের একক একই থাকবে, একক একই থাকবে। তাহলে x অক্ষ বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর যে আমরা ক্ষুদ্রতম বর্গের 2 ঘর বা 3 ঘর সমান একক করব, y অক্ষ বরাবরও আমরা সেই এককই করব। তাহলে আমি এখন একটু এই রেখাটা অঙ্কন করি। 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের x অক্ষের বিন্দু উপরস্থ বিন্দুটা হবে 70। তাহলে আমি এই বিন্দুটার করি, এটা হলো 70। y অক্ষের উপরস্থ বিন্দুটা হলো 07। একইভাবে আমি যাই 1 2 3 4 5 6 7, তবে 07। আমাদের এই নাম্বারগুলি না দিলেও চলবে। তাহলে এরপরে আমরা তাহলে এই রেখাটা অঙ্কন করব। এটা কয় নাম্বার রেখা? 1 নাম্বার। এটা আমরা খেয়াল করলাম, এটা 1 নাম্বার। তোমাদের আমি আগের একটা লেখচিত্র অঙ্কনের সময় বলেছিলাম আমাদের মূল বিন্দু যেদিকে আছে সেই দিকটা আমরা বলবো রাজশাহী কলেজ বা আরসি নামে আমরা এটার নাম বলবো। তোমরা হয়তো জানো যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন ইন্ডিয়াতে এসেছিল এবং উনি তাজমহল ভিজিট করেছিল, তখন উনি বলেছিল পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত, এক ভাগ যারা তাজমহল দেখেছে এবং আরেক ভাগ যারা তাজমহল দেখে। এখানে আমরা একটা রেখা অঙ্কন করে 2টা ভাগ করলাম। একটা হলো 1 নম্বর রেখার নিচের দিকে, যেটাকে আমি রাজশাহী কলেজ নামে বলবো। এই নিচের দিকটা হলো যেদিকে মূলবিন্দু আছে সেদিকে রাজশাহী কলেজ, আর এর বিপরীত দিকে যেটা রাজশাহী কলেজ আমি রাজশাহী কলেজ ব্যতীত, এটা আমি কোনো নাম দিলাম না। এটা এটা এই দিকে মূলবিন্দুর দিকটা রাজশাহী কলেজ, এটা রাজশাহী কলেজ ব্যতীত অন্য। আচ্ছা, তাহলে এখন আমরা করব যে কোন দিকে আমাদের সমাধান আছে, এই রেখার কোন দিকে সমাধান আছে। তাহলে আমরা এখন অসমতার দিকে তাকাবো। অসমতা আমাদের কি আছে? আমরা যে রেখাটা পাইছি x + y ≤ 7, তাহলে আমরা রেখাটা অঙ্কনও করেছি। কোন দিকে আমাদের সমাধান রয়েছে? তাহলে আমরা দেখি মূল বিন্দুতে আমরা মূল বিন্দু জানি 0 0। 0 0টা আমরা এখানে বসাই। 0 + 0 ≤ 7। তাহলে সত্য না মিথ্যা এটা আমরা দেখি। 0 ≤ 7 এটা হলো সত্য। তাহলে আমাদের 1 নং রেখা যেদিকে মূল বিন্দু আছে সেই দিকে সমাধান বিদ্যমান। 1 নং রেখা ভালোভাবে এটা আমরা করি। 1 নং রেখা উপরস্থ সকল বিন্দু এবং যেদিকে মূল বিন্দু আছে সেই দিকে আমাদের সমাধান রয়েছে। এখানে যদি শুধু লেস দেন থাকতো তাহলে আমরা বলতাম যে 1 নং রেখা যেদিকে মূল বিন্দু আছে সেদিকে সম্ভাব্য সমাধানগুলি বিদ্যমান আছে। কিন্তু যেহেতু লেস অর ইকুয়াল আছে, কাজে আমাদের কি বলতে হবে? 1 নং রেখার উপরস্থ সকল বিন্দু এবং যেদিকে মূল বিন্দু আছে সেই দিকে আমাদের সম্ভাব্য সমাধানগুলি বিদ্যমান। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার আমাদের সীমাবদ্ধতা। 2x + 5y = 20 or x / 10 y / 4 = 1। এটা আমাদের 2 নম্বর রেখা। তো ভালোভাবে আমরা খেয়াল করি আমাদের 2x + 5y = 20, এটা আমাদের 2 নম্বর সীমাবদ্ধতা। এখান থেকে আমরা কি লিখতে পারি? x / 10 + y / 4 = 1। এখন আমরা এই রেখাটা অঙ্কন করি। আগের একই এককে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের আমরা যে একক আগে নিয়েছি এখনো আমরা একই একক নিব। তাহলে x / 10 আমাদের এখানে 7 ছিল, 8 9
10 এই বিন্দুটা, এটার নাম আমি দিই 10 0, বিন্দুটা হলো 10 0। আর এখানে আছে y/4, y/4 1 2 3 4, তাহলে এই বিন্দুটা 0 4। তাহলে আমরা এখন এই রেখাটা আঁকি, এই একটা বিন্দু পেলাম আর এই একটা বিন্দু পেলাম। এখন আমরা এই রেখাটা আঁকবো। এখন এটা আগেরটা আমরা ভুলে যাব, আগের আরসি আমরা বিভক্ত করেছিলাম। এটা হলো 2 নম্বর রেখা। 2 নম্বর রেখার কোন দিকে আমাদের সমাধান রয়েছে, 2 নম্বর রেখার কোন দিকে সমাধান রয়েছে এটা আমাদের দেখতে হবে। এখানেও একই ভাবে যে 2 নম্বর রেখা, আমরা যে রেখাতে এঁকেছি 2 নম্বর রেখা, এই রেখার একদিকে মূল বিন্দু রয়েছে আর একদিকে মূল বিন্দু নাই। মূল বিন্দু যেদিকে রয়েছে সেই মূল বিন্দুটা আমরা অসমতায় বসাই দেব 2 × 0 + 5 × 0, তাহলে 0 + 0 ≤ 20। তাহলে দেখা যাচ্ছে যে যেদিকে মূল বিন্দু আছে সেই দিকে সকল বিন্দুর জন্য এই অসমতাটা সিদ্ধ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে সমাধান কোন দিকে আছে, মূল বিন্দু যেদিকে আছে সেদিকে আমাদের সমাধান রয়েছে। তাহলে আমাদের তো এখন আরো আছে আমাদের এখানে x এবং y নন নেগেটিভ, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই x ≥ 0। x ≥ 0 মানে আমাদের সমাধান আছে y অক্ষের ডান দিকে, y অক্ষের ডান দিকে। y ≥ 0 মানে আমাদের সমাধান আছে x অক্ষের উপরের দিকে, x অক্ষের উপরের দিকে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাধানটা যে অনুকূল এলাকা, সেই এলাকাটা হলো এইটা। আমি যেটা শেড আকারে দিয়ে দিচ্ছি, এই অংশে আমাদের সম্ভাব্য সমাধান রয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সমাধান এলাকা পেলাম এর শীর্ষ বিন্দুগুলো আমাদের বের করতে হবে। শীর্ষ বিন্দুগুলো আমরা বের করব। একটা শীর্ষবিন্দু হলো মূল বিন্দু, আর একটা শীর্ষবিন্দু হলো 7 0, এটার নাম যদি আমি এ দিই। আর একটা শীর্ষবিন্দু হলো আমি 0 4, এটার নাম দিলাম বি। এবং এই দুইটা ছেদ বিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা এখন নির্ণয় করব। তাহলে দেওয়া আছে আমাদের সরাসরি 3টা আমরা পাচ্ছি, লেখচিত্র থেকে সরাসরি 3টা পাচ্ছি, ও মূল বিন্দু পাচ্ছি, এ বিন্দু পাচ্ছি, বি বিন্দু পাচ্ছি। আমাদের দরকার হলো সি বিন্দু। তাহলে সি বিন্দু কিভাবে পাবো, আমরা ভিডিওতে দেখলাম যে যে দুটি সমীকরণ আমরা পেয়েছি, সেই সমীকরণ দুটি সমাধান করব। আমরা তাহলে লিখি, এখন 1 ও 2 হতে সমাধান করে পাই। কি পাই? আমাদের দেখো যে 1 নাম্বার আছে x + y = 7, আর 2 নম্বরে আছে 2x + 5y = 20। কাজে আমি এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে হবে 2x + 2y = 14। আর পরেরটাকে আমাদের গুণ করার দরকার নাই, তাহলে 2x + 5y = 20। তাহলে আমরা যদি এগুলো করি, সমাধান করি, তাহলে আমাদের হবে 2x কেটে যাবে, 2y - 5y, তাহলে এখানে আমাদের থাকবে হলো -3y, আর 14 - 20 এখানে থাকবে হলো -6। দ্যাট মিন্স আমরা y সমান পাবো 2। y সমান যদি 2 হয়, যে কোনো একটা সমীকরণে আমি যদি y সমান 2 বসিয়ে দিই, তাহলে আমরা 1 হতে পাই। অতএব 1 হতে পাই x সমান কত হবে? 5 হবে। x সমান হবে 5, x সমান 5, y সমান 2। তাহলে আমরা এখন একটু আমি মাঝখানটা মুছে দিই, যেহেতু এটা আমরা অনেক আগে লিখেছি, সেটা আমরা একটু মুছে দিই। তাহলে এইভাবে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিলাম। আমরা লিখব সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা? 5। এখন আমরা লেখচিত্র হতে পাই
লেখচিত্র হতে পাই সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা OACB যা ছায়া ঘেরা অংশ দ্বারা দেখানো হয়েছে। তাহলে আমরা আমাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কি করলাম? প্রথম কাজ আমরা করলাম যে সীমাবদ্ধতাগুলোকে সমতা ধরে সেই সমতার আলোকে আমরা একটা লেখচিত্র অঙ্কন করলাম। লেখচিত্র অঙ্কন করার পরে সেখান থেকে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করলাম। বের করার পরে আমরা যে অনুকূল এলাকার যে শীর্ষবিন্দুগুলো আছে, কারণ শীর্ষবিন্দুতেই আমাদের সমাধান বিদ্যমান, সেই শীর্ষবিন্দুগুলো আমরা বের করলাম। শীর্ষবিন্দুগুলো কি? সেখান থেকে আমরা দেখছি যে লেখচিত্র থেকে সরাসরি আমরা ও এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, আর সি বিন্দুটা আমরা বের করে নিলাম। আচ্ছা, এখন ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক 7 0, সি বিন্দুর স্থানাঙ্ক 5 2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 0 4 0 4। তাহলে আমরা আমাদের শীর্ষবিন্দুগুলো পেয়েছি। এখন আমরা শীর্ষবিন্দুগুলো কি করব? শীর্ষবিন্দুগুলো যে আমাদের অবজেক্টিভ ফাংশন ছিল সেখানে আমরা বসাই দিই। তাহলে আমরা পাঁচটা মুছে নিই। পুনরায় ও 0 0 হলে জেড সমান কত হবে? জেড আমাদের কি ছিল? 3x + 4y। তাহলে 3 × 0 4 × 0 সমান 0। এরপর আমরা লিখব a 7 0 হলে z সমান 3 × 7 + 4 × 0, তার মানে আমাদের 21। তারপরে c 5 2 হলে z সমান 3 × 5 + 4 × 2 15 + 8, তাহলে আমাদের এখানে হচ্ছে 23। এবং b 04 হলে z সমান কত হবে? z সমান 3 × 0 + 4 × 4, that is 16। তাহলে আমরা z এর মান, আমাদের যে শীর্ষবিন্দু আমরা 4টি পাইলাম, এই 4টি শীর্ষবিন্দুতে z এর মান সর্বোচ্চ কত পেলাম? সর্বোচ্চ পেলাম 23, এবং সেটা কোন বিন্দুর জন্য পেলাম? C52। আমরা এখন এই এলাকাটা আবার মুছে দিই। সুতরাং C52 বিন্দুতে z এর মান সর্বোচ্চ, সেটা কত? অর্থাৎ
জেড ম্যাক্স সমান 23, এটাই আমাদের রেজাল্ট। এটাই আমাদের রেজাল্ট। তাহলে আমরা এই সমস্যাটি যে সমাধান করলাম, এটা খুবই সহজ একটা সমস্যা। এই সমস্যা আমি আবার একটু বলি, রিপিট করি। সেটা হলো আমাদের অবজেক্টিভ ফাংশন যদি গাণিতিক আকারে দেওয়া থাকে, দুইভাবে দেওয়া থাকে, লিখিত আকারে দেওয়া থাকে এবং গাণিতিক আকারে দেওয়া থাকে। যদি গাণিতিক বীজগাণিতিক আকারে দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে সরাসরি অঙ্ক করব। যদি পাটিগণিতের মতো দেওয়া থাকে, কথায় বলা থাকে সমস্যাটি, তাহলে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী চলক বের করে অবজেক্টিভ ফাংশন বের করতে হবে। অবজেক্টিভ ফাংশন বের করে তারপরে কনস্ট্যান্ট যেগুলো আছে অর্থাৎ সীমাবদ্ধতা যেগুলি আছে সেগুলো বের করতে হবে এবং যে চলক আমরা পাবো, সাধারণত আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2টা চলক বিশিষ্ট সমস্যায় থাকবে। সেই চলক আমরা ইয়ে করবো, সেই চলকগুলি অবশ্যই কী হবে, নন নেগেটিভ হবে। সেই সকল সমস্যা আমরা প্রথমে যেটা করব, সেই সীমাবদ্ধতাগুলোকে সমতা ধরে নিয়ে সেখান থেকে আমরা লেখচিত্র অঙ্কন করব। এইভাবে লেখচিত্র অঙ্কন করার পরে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করব। অনুকূল এলাকা বের করার পরে আমরা যেমন এখানে অনুকূল এলাকা পেয়েছি ও এ সি বি, এই অনুকূল এলাকায় আমরা দেখব যে শীর্ষবিন্দু কি কি আছে। শীর্ষবিন্দুগুলি আমরা বের করব। আমরা লেখচিত্র থেকে সরাসরি কিছু পাবো আর কিছু আমরা রেখাগুলি সমাধান করে পাবো। যে যেমন এটা 1 আর 2 নম্বর রেখার ছেদ বিন্দু, সেই বিন্দুটা কি 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু। তাহলে 1 আর 2 সমাধান করলে আমরা জানি যে কোনো দুটি রেখা যদি আমরা সমাধান করি, যে কোনো দুটি রেখা যদি আমরা সমাধান করি তাহলে তাদের মধ্যে যদি কোনো ছেদ বিন্দু থাকে তাহলে সেই ছেদ বিন্দু স্থানাঙ্ক পাওয়া যায়। কাজে আমরা 1 আর 2 সমাধান করেছি, সমাধান করে আমরা ছেদ বিন্দু পেয়েছি। কাজে আমরা এখানে আমাদের সম্ভাব্য সমাধান এলাকা থেকে মূল বিন্দু, এ বিন্দু, সি বিন্দু এবং বি বিন্দু, এই 4টি আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। এই 4টির স্থানাঙ্ক যখন আমরা পেয়ে যাব তখনই আমাদের মোটামুটি অঙ্কের চূড়ান্ত পর্যায়ে আমরা চলে যাব। এরপরে আমরা সেই বিন্দুগুলি আমাদের যে অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে, এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা পর্যায়ক্রমে বসাবো। বসিয়ে দেখব যদি আমাদের জেড ম্যাক্স বলে, অর্থাৎ যদি সর্বোচ্চ মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা মানগুলি বসানোর পরে দেখব যে কোন মানটি সর্বোচ্চ। যদি যে মানটা সর্বোচ্চ হবে সেটাই করবো। আর যদি সর্বনিম্ন বলে তাহলে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করবো। আমাদের যেহেতু সমস্যাটা ছিল সর্বোচ্চ মান নির্ণয়, কাজে আমরা এখানে দেখলাম একটা পাইছি মূল বিন্দু 0 0 তে পাইছি 0, এ 7 0 তে পাইছি 21, সি 5 2 তে পাইছি হলো 23, বি 0 4 এ পাইছি হলো 16। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে সি 5 2 বিন্দুতে জেড এর মান সর্বোচ্চ, অর্থাৎ জেড ম্যাক্স সমান 23। এই হলো আমাদের একটি সমস্যা। আমাদের মনে হয় যে আমাদের এখানে হয়তো অনেক সময় লাগলো, 30 বা 35 মিনিট সময় লাগলো। এই 35 মিনিট সময় আমাদের এখন প্রাথমিক এই অঙ্কটি করতে লাগলো, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে করব তখন এইটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই তোমরা এই অঙ্কটা করতে পারবা। এবং অবশ্যই এটা গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। অবশ্যই কি করতে হবে, গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। আমরা এর পরের দিনে যে প্রবলেম করব, এখানে একটা দেখো, একটা প্রবলেম দেখানো আছে। জ্যাকসন সাহেব 20,000 টাকা নিয়ে মাছ কিনতে বাজারে গেলেন। তিনি রুই ও কাতলা উভয় প্রকার মাছ কিনবেন। প্রতি কেজি রুই মাছ ও কাতলা মাছের দাম যথাক্রমে 400 টাকা ও 300 টাকা। তিনি কমপক্ষে 20টি রুই মাছ কিনবেন। তিনি কোন প্রকার মাছ কতটি কিনলে সর্বোচ্চ সংখ্যক মাছ কিনতে পারবেন। এই হলো আমাদের উদ্দীপক। এখান থেকে 3টা প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকের আলোকে অভিষ্ট ফাংশন, সিদ্ধান্ত চলক ও সীমাবদ্ধতা সমূহ নির্ণয় করো। 2 আছে উদ্দীপকের জন্য যোগাশ্রয় প্রোগ্রাম গঠন করে সম্ভাব্য সমাধান অঞ্চল নির্ণয় করো। 3 আছে তিনি কোন প্রকার মাছ কতটি কিনলে সর্বোচ্চ সংখ্যক মাছ কিনতে পারবেন। আমরা এইটা বাছাই করার চেষ্টা করব। এর পরের দিনে আগামীকালকে আমরা আরও 2টি প্রবলেম করব। করার পরে আমরা এরপরেও যদি আরও কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ভবিষ্যতে অনলাইন ক্লাসের মাধ্যমে এগুলো শেষ করব। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাসায় যে স্বাস্থ্যবিধি আছে সে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলে আর বাড়িতে বসে লেখাপড়া করবে। আমাদের বসে থাকলে চলবে না। তোমরা জানো যে আমাদের রাজশাহী কলেজ কর্তৃপক্ষ যে এত সুন্দর একটা আয়োজন করেছে,
এই আয়োজনের জন্য রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। যে অন্তপক্ষে বাসায় বসে তোমরা এই ক্লাসগুলি দেখে সম্ভব যে একবারে বসে না থেকে তোমরা লেখাপড়ার মাঝেই থাকলে, তো তোমাদের এই যে বাড়িতে বসে আছো, বাড়িতে বসে থেকে লেখাপড়া সুন্দরভাবে করতে পারো এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।